এবার দু চারটা হাতে গোনা হোটেল ছাড়া আর কোনো মানসম্মত হোটেল নাই এখানে। বাংলাদেশের মানুষ আসে বিপদে পড়ে ট্রিটমেন্ট নিতে। কি থাকার হোটেলে, আবাসিক হোটেলে, গেস্ট হাউসে, কি মার্কেটিংয়ে যাব, সব জায়গায় বাঙালিকে বলে ট্যুরিস্ট পায়া বাস গলা কেটে সাইজ করা। ট্যুরিস্ট তো একেবারে থেমে যাবে। যারা বিপদে পড়ে ট্রিটমেন্ট করতেই হয় তারা হয়তো এসে একটু খরচা করে বেশি দামি হোটেলে থাকার চেষ্টা করবে। হোটেলের যে অবস্থাগুলো খুবই খারাপ, খুবই বাজে। তো আমরাও আসলে ১০০ বার ভাববো যে এখানে আসার আগে আমরাও ১০০ বার ভাববো যে কোথায় থাকবো, কিভাবে আসবো। আমি হচ্ছে রাতে ঘুমিয়ে গেছিলাম। আমি মেডিকেল পারপাসে আসছি। তো রাতে প্রায় ১২টা থেকেই আমি ঘুমিয়ে গেছি। এই হোটেল থেকে আপনি কত দূরে থাকেন? আমি বেশি দূর না, আমার পাশের হোটেলে। এখান থেকে প্রায় ২ থেকে ৩টা হোটেল পাশেই আমি। তারপর আমি শুনতে পারি নাই। তো দেন আমি সকালেই নিউজটা শুনলাম, শুনে অনেক খারাপ লাগলো। দেন এসে দেখলাম যে অবস্থা খুবই ভয়াবহ। তারপর শুনলাম যে আমাদের বাংলাদেশে একই পরিবারে ৪ জন মারা গেছে। তারপর ৬ জনের লাশ শনাক্ত হয়েছে, এখনো ৫ জন, প্রায় ৯ জন মারা গেছে এরকম শোনা শুনছি। এখনো অনেকজনের লাশ শনাক্ত করা হয় নাই। আর খবরটা শোনার পর আমার হাত পা লিটারেলি সারাদিন আমরা দুজন আসছি। তো দুজনেই মেডিকেল পারপাসে আসছি। আমাদের লিটারেলি সকাল থেকেই হাত পা কাঁপতেছে এবং অনেক আতঙ্কে আছি যে আমাদের সাথেও হতে পারতো। বাংলাদেশে মানুষের মানে কখন কী হয়ে যায় বা কী হয়ে গেছে আমরা মানে এই যে সারাদিন আমরা খেতেই পারিনি। এখন আমরা বের হয়েছি, আমরা এখন আবার মানে মেডিকেলে যাওয়ার জন্য বের হয়েছি। দেন মানে এখন আপনার সাথে দেখা হলো। তো আমরা খুবই আতঙ্কে আছি যে, আর খুবই খারাপ লাগছে যে এটা ভেবে যে আমাদের বাংলাদেশি মানুষ মারা গেছে। এটার জন্য বেশি খারাপ লাগছে। আপনি কি নিউ মার্কেটে প্রথমবার আসলেন? না না, আমি এই বছরই ৪ বার মানে প্রতি বছরই আমার আসা হয় এবং প্রতি মাসেই ৩ মাস পর পরই আমার আসা হয়। আমি মেডিকেল পারপাসেই আমার আসা হয়, সবসময় আসা হয়। তো এখানে যে অবস্থা মানে হোটেলের যে অবস্থাগুলো খুবই খারাপ, খুবই বাজে। তো আমাদের অ্যাকচুয়ালি দেখে শুনে নেওয়া উচিত যে হোটেলের কলকাতার মতো একটা বড় শহরে এই ধরনের হোটেলগুলোতে খুবই সার্ভিসগুলো খুবই খারাপ। যে এত বড় একটা শহর, তারপর অনেক টুরিস্ট আসে, কলকাতার মতো এত বড় একটা শহরে এরকম ঘটনা খুবই আসলে মর্মান্তিক। আমাদের বাংলাদেশিদের জন্য আরও মর্মান্তিক, কারণ অনেক বাংলাদেশিরা আসে, যে অনেক আস্থা রেখে আসে যে এখানে একটা ভালো চিকিৎসার জন্য আসে এবং চিকিৎসার জন্য এসে তারা কিন্তু লাশ হয়ে আজকে ফিরতে হচ্ছে। এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা, আমাদের জন্য খুবই খুবই দুঃখজনক। বাংলাদেশিদের জন্য সেটা আরও বেশি দুঃখজনক। এটা খুবই কষ্টদায়ক, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনাদের এখন মনের অবস্থা কি? আপনারা কি তাড়াতাড়ি ফিরে যাবেন? বাংলাদেশ তো আমরা ফিরে যাবো, 25 তারিখে ফিরে যাবো। এই তারিখে তো এখান থেকে ছাড়া আমরা বাংলাদেশে পারতেছি না। বাংলাদেশে ফিরে যাবো। তো 25 তারিখে আমরা বাংলাদেশে ফিরে যাচ্ছি। এরপর কি বাংলাদেশের মানুষজন ভাববে যে এখানে আসবো কিনা এই বিষয়ে? এটা আসলে ভেবেচিন্তেই করা উচিত। আমরাও আসলে ১০০ বার ভাববো যে এখানে আসার আগে আমরাও ১০০ বার ভাববো যে কোথায় থাকবো, কিভাবে আসবো, কি করবো। আমাদেরও ১০০ বার ভাবতে হবে, কারণ তাদের সার্ভিস, তাদের হোটেল, আমরা যে এত এত টাকা খরচ করে আসি, তাদের সার্ভিস তো আমাদের উপর তাদের ভালো দেওয়া উচিত। তাদের আমাদের উপর খেয়াল রাখা উচিত। আমরা বাহির থেকে বহিরাগতভাবে আসি, তাদের হোটেলে যে ছোট ছোট মানে এত রুমগুলো এত ছোট ছোট এবং সিঁড়িগুলো এত খারাপ যে মানে একটা দুর্ঘটনা হলে যে আপনি নামবেন এটার কোনো ব্যবস্থা নেই এখানে। এটা খুবই খারাপ, মানে এটা আসলে অনেক খারাপ। এত বড় একটা কলকাতার মতো এত বড় একটা শহর, এটা মানে খুবই ভাষার মতো প্রকাশ না। এটা তাদের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এটার জন্য। এটার জন্য আমি মনে করি যে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। প্রত্যেকটা হোটেলেই রেট দেওয়া উচিত যে কোনটা ইলিগেল ভাবে আছে, লিগেল কিনা, কাগজপত্র আছে কিনা, এরকম সার্ভিস যে তারা দিচ্ছে এইগুলো তাদের দেওয়া উচিত। ছোট ছোট মানে স্পেশাল সিঁড়ি, এই সিঁড়ির কারণে আজকে মানুষ নামতে পারে নাই নিচে। হ্যাঁ, একসাথে দু তিনজন নামলেই মানে আর জায়গা নাই এখানে। ১০০ জন ২০০ জন মানুষ কি করে নামবে? আর যেই পুরনো বিল্ডিংগুলা, এই বিল্ডিংগুলাই ইনক্লুডিং মানে এগুলো চেঞ্জ করে নতুন বিল্ডিং যদি হয় এইখানে, তাহলে এখানে নতুন ভালো মানের হোটেল হলে তো বাংলাদেশের লোকজন আইসা থেকে শান্তি পাবে। হ্যাঁ, এবার দু চারটা হাতে গোনা হোটেল ছাড়া আর কোনো মানসম্মত হোটেল নাই এখানে। বাংলাদেশের মানুষ আসে বিপদে পড়ে ট্রিটমেন্ট নিতে।
আর এখানে তারা সে ফায়দাটা নেয় এখানকার লোকেরা। হ্যাঁ, আপনি কি ভাতের হোটেলে, খাওয়ার হোটেলে, কি থাকার হোটেলে, আবাসিক হোটেলে, গেস্ট হাউসে, কি মার্কেটিংয়ে যাব, সব জায়গায় বাঙালিকে বলে টুরিস্ট পায়া বা গলা কেটে সাইজ করে দেয়। আর কিছু বলার আছে, শোনার আছে? আমরা আপনার ভুক্তভোগী। আমরা নিজের হোটেল যেখানে থাকছেন সেখানকার কেমন অবস্থা? না, আমরা তো একটু ভালো মানের হোটেলে উঠছি বিধায় আমরা এখন খারাপ কিন্তু কিছু ঠিক feel আপনার করি না। পিছনেই এটা যেখানে ঘটেছে পিছনে। ওই পাশে হ্যাঁ, না, ওটা থাকার মতো হোটেল নয়। ওটা আমি মনে করি গেস্ট হাউস বা থাকার মতো আবাসিক কোনো হোটেল না। হ্যাঁ, যেখানে ইয়াটা হয়েছে ওটা ওই পজিশনে হোটেল না, অনেক পুরোনো মানের একটা বিল্ডিং। আমার নিজের চোখে দেখে আসছি। আপনি কি জন্য এসেছেন? আমি ট্রিটমেন্টে এসেছি। তো এরপর কি বাংলাদেশের নাগরিকরা এভাবে আর আসবে? মনে হয় ট্যুরিস্ট তো একেবারেই থেমে যাবে। যারা বিপদে পড়ে ট্রিটমেন্ট করতেই হয় তারা হয়তো এসে একটু খরচা করে বেশি দামি হোটেলে থাকার চেষ্টা করবে, বা যেখানে সিঁড়ি ভালো আছে, দুর্ঘটনা কবলিত অঞ্চল নয়, তারা ভেবে চিনতে উঠবে। কারণ এই ঘটনার পরে প্রত্যেকটা বাঙালির মনে গেঁথে গেছে। বাংলাদেশে আজকে নিউজ হয়েছে, সারা বাংলাদেশের যত পত্রিকা আছে, মিডিয়া আছে, যত মানে চ্যানেল আছে, সব কিছুতেই মানে একই সংবাদ। মানে টোটাল বাংলাদেশের A to Z পর্যন্ত মানুষ জেনে গেছে যে এখানে যে একটা এই থাকার গেস্ট হাউসে এতগুলা লোক মৃত্যুবরণ করছে, তাও বাঙালি, চিকিৎসা নিতে এসে তারা মৃত্যুবরণ করলো। হ্যাঁ, তারা এই যে একটা সাংবাদিক কুষ্টিয়ার, একই পরিবারের 4 জন, মর্মাহত ঘটনা। অনেক সাংবাদিকরা তারা মানে সঙ্গের সাংবাদিকরা অনেক কান্দাকাটি করে বলছে যে এই নিউজটা আমাকেও করতে হচ্ছে আজকে। হ্যাঁ, যেই সাংবাদিক ভাই নিউজ করে তারই মৃত্যুর নিউজটা আমাকে করতে হচ্ছে। আমি যতটুকু চ্যানেলগুলোতে দেখলাম যে এটা একটা হৃদয় বিদারক। এখন এই আমি জানি না বাংলাদেশের লোক এরপরে আর মানে কিন্তু এইভাবে আপনারা তো রিস্ক নিয়ে আসবে কিনা। অর্থ দিচ্ছেন যথেষ্ট পরিমাণ, তারপরও এই ধরনের সার্ভিস। না, অর্থ তো প্রচুর ব্যয়। মানে হাই কমিশনে সেখানে ভিসা নিতেই অনেক টাকা চলে যায়, যে কোনোভাবেই হোক। যদিও যারা ভুক্তভোগী তারা বলে না মুখ দিয়ে, কিন্তু তাদের এক একটা ভিসার পেছনে 10 থেকে 15 হাজার টাকা চলে যায়। হ্যাঁ, ও দালাল চক্রের খপ্পরে পড়তেই হয়, চেক করা থাকে। আমি স্বাভাবিকভাবে অ্যাপ্লাই করলে আমি ভিসা পাই না। হ্যাঁ, কিন্তু আমাকে কোনো না কোনো মানে মাধ্যম নিয়ে আমাকে করতে হয়। তারপর এখানকার apply করতে হয়। সবকিছুর দাম তারপরে বেশি। এখানে আসলাম আমি এই ইয়াতে না আমি এই বেনাপোল ক্রস করতে আমাকে বিশাল একটা হ্যাসেল দিতে হয়। কি বাংলাদেশ কি ইন্ডিয়ার মানে অংশে, হ্যাঁ, বিশাল হ্যাসেল, বিশাল একটা সময় ব্যয় করতে হয়। আমি ধরেন একটা সুগার প্রবলেম, হ্যাঁ, দেখা গেছে আমার সঙ্গে খাবার না থাকলে আমারও অনেক সুগার ফল্ট করতে পারে, এরকম আশঙ্কা থাকে। কিন্তু আমাকেও সেখানে 2 থেকে 3 ঘন্টা ব্যয়। এখন এত লোক আসে না, তারপরেও এটা এত মানে স্লো ম্যানেজমেন্ট, স্লো ব্যবস্থা। সেখান থেকে তো সেই বেনাপোল থেকে গাড়িতে আসতো, হ্যাঁ, কলকাতার এই পর্যন্ত ঢুকতে বিশাল একটা টাইম আমার লেগে গেছে। এরপরেই আমি শেষ পর্যন্ত আসতে পারছি। তারপরে ওই যে ডক্টর চিকিৎসা বলবেন, সেখানে গেলেও বিশাল লাইন, বিশাল সময়ের ব্যাপার। কোথায় চিকিৎসা নিচ্ছেন? আমি মকিন্দপুরে চিকিৎসা। তো এরপরে আপনারা কি আর এভাবে আসবেন বা বাংলাদেশের এখন আসতে? দেখা গেল যে যদি আমার জীবন বাঁচাতে সিঙ্গাপুর যেতে পারছি না, চায়না যেতে পারছি না, বাংলাদেশ যদি ট্রিটমেন্ট দেখলাম এটা ভালো হয় না, সমস্যা লাগছে, তারপরে বাধ্য হয়ে দেখা গেল যে এখান না হয়ে আমরা চেন্নাই ভেলোরে ফ্লাইট করে চলে যাব। আমাদের সামর্থ্য ওইভাবে করে বেঁচে তো থাকতে হবে, ট্রিটমেন্ট তো দিতে হবে। আপনি কোন জাস্ট ট্রিটমেন্ট, আমি তো আনন্দ করতে আসি নাই এখানে।